আমাদের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ট্যাপ করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, আমি দিব্যেন্দু। আপনারা শুনছেন ফিকশন দুনিয়া, আর আজ আপনাদের শোনাবো একটি গোয়েন্দা গল্প, রাতের রজনীগন্ধা। রচনা শিবাঙ্গন। গল্পের সূত্রধর ও গল্পের একটি বিশেষ চরিত্রে আমি দিব্যেন্দু। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, লেখক শিবাঙ্গনের কলমে রাতের রজনীগন্ধা। রাত তখন খুব একটা বেশি নয়, সবে 9:30 বাজে। তবে যেহেতু দিনটা দোল পূর্ণিমার, তাই শহরবাসী সকাল থেকে উৎসব পালন করে রাতের দিকে একটু ক্লান্তিতে আচ্ছন্ন। কিছু কিছু পাড়ায় বক্স বাজিয়ে চলছে উদ্দাম নৃত্য। তবে তাদের মধ্যে অনেকেই তখন প্রকৃতিস্থ নয়, এটাই যেন প্রতি বছরের স্বাভাবিক নিয়ম। তবে বটতলার মোড়ের মাথায় বড় বটগাছটার আড়ালে দাঁড়িয়ে তিনজন মানুষ, অন্তত বাইরে থেকে মানুষের মতোই তাদের দেখতে, তারা কিন্তু সম্পূর্ণ সজাগ। কারণ তারা সকলেই জানে তাদের গন্তব্য কোথায়। বটতলা থেকে বড় রাস্তা বরাবর একটু এগিয়েই ডান দিকে একটা সরু গলি ঢুকে গেছে, নাম মনোজিৎ দত্ত লেন। আর সেখানে দুটো বাড়ি পরে একটা বাড়িতে ভাড়া থাকে দুজন কলেজ পড়ুয়া তরুণী। ওদের কাছে খবর আছে মেয়ে দুটোর মধ্যে একজন আজ বাড়িতে নেই, দোল উপলক্ষে নিজের বাড়িতে গেছে। আর ভাড়া বাড়িতে পড়ে আছে শুধু একটি মেয়ে। ওদের তিনজনের জন্য একেবারে আদর্শ শিকার। এভাবেই ওরা খোঁজ রাখে এলাকার কোথায়, কবে, কোন বাড়িতে কোন অল্প বয়সী মেয়ে আছে। বড় অসহায় হয় ওরা। আর সেটা খবর পেলেই ওই লোকগুলো রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে ওদের উপর, ছিঁড়ে খুঁড়ে খায় সেই অসহায় মেয়েগুলোকে। আর সে যখন তার প্রাণ বাঁচাবার জন্য আর্তনাদ করে ওঠে, চিৎকার করে সাহায্যের জন্য, তখন উল্লাসে ফেটে পড়ে এই শিকারীর দল। চারটে হিংস্র নেকড়ের মতোই তারা ধূর্ত। আর এই মুহূর্তেও ওদের আর তর সইছে না। এখনো পর্যন্ত ওদের একজন এসে পৌঁছায়নি। সে আসলেই ওরা এগিয়ে যাবে ওদের লক্ষ্যে। একা একটা মেয়েকে চারজন মিলে ছিঁড়ে খুঁড়ে তার টাটকা তাজা নরম মাংস চিবিয়ে খাবে ওরা। ওদের চোখগুলো উজ্জ্বল নীল বর্ণের, যেন আলো ঠিকরে বেরোচ্ছে সেখান থেকে। ওদের চতুর্থ সাথী তখনও এসে না পৌঁছানোয় অধৈর্য হয়ে ওদের ধারালো নখ দিয়ে মাটি আঁচড়াতে থাকে সেই ক্ষুধার্ত নেকড়ের দল। তখন আকাশে পূর্ণচন্দ্রের জ্যোৎস্নাতে ভেসে যাচ্ছে গোটা শহরতলি। কেউ বা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে আর একটা সুন্দর দিনের আশায়। তারা কেউ জানে না এই দোল পূর্ণিমার পূর্ণচন্দ্রকে সাক্ষী রেখে কত পাশবিক একটা ঘটনা ঘটতে চলেছে এই কলকাতার বুকে। অপেক্ষা শুধু সময়ের, অপেক্ষা শুধু শিকারের। কে জানে আজ হয়তো দাবার ঘুঁটির দান কিছু পরিবর্তন হতে চলেছে। শিকার আর শিকারীর মধ্যে সম্পর্কটা বড়ই আদিম। কখনো জাগতিক কোনো নিয়ম মেনে সে চলে না, সে চলে নিজের খেয়ালে। তাই কখন যে শিকারী নিজেই শিকারে পরিণত হয় তার হদিশ লেখা থাকে শুধু সময়ের কাছে, আর কেউ তা জানে না। সবাই শুধু নির্বাক শ্রোতা হয়ে দেখতে থাকে চোখের সামনে যা ঘটছে। রাত তখন প্রায় 2:30। পায়েল বেশ কিছুক্ষণ ধরেই চুপচাপ শুয়ে রয়েছে নার্সিংহোমের বেডটাতে। ওর দু চোখে জল, মুখটা ভারী মিষ্টি মেয়েটার। কিন্তু ওর মনের ভিতর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে তার ছাপ তখন ওর চোখে মুখে স্পষ্ট। বোঝাই যাচ্ছে এখনো খুব ভয় পেয়ে আছে মেয়েটা। হাত পা এখনো স্বাভাবিক হয়নি, মাঝে মাঝেই চমকে উঠছে ঘুমের মধ্যেই। আসলে একটা এইটুকু মেয়ের ওপর গণধর্ষণের চেষ্টা হলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয় সেটা
একজন ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝতে পারবে না, পারার কথাও নয়। এক সেই সময়ের লড়াই, তারপর নিজের অপমানের বিচারের জন্য সমাজের সাথে লড়াই। যত যাই হোক, আমাদের সমাজ মুখে সাবালক হয়ে উঠলেও এখনও মনের কোটরে কোটরে লুকিয়ে থাকা গোঁড়ামিগুলোকে ছাড়তে পারেনি। আর পারেনি বলেই পায়েল আর মঞ্জুর সম্পর্কটা ওদের পাড়ায় বহু দিনের জন্যই বেশ আলোচনার বিষয়। লোকে এমনিতেই ওদের দিকে কেমন একটা বাঁকা চোখে তাকায়, কেউ ভালো করে কথাও বলে না ওদের সাথে। ওরা বোঝে ওদের পাড়ায় যে কোনো মানুষ ওদের সম্পর্কটা নিয়ে আলোচনা করতে ছাড়ে না, আর সেই আলোচনাগুলো খুব যে রুচিসম্মত তা কখনোই নয়। এসব ধীরে ধীরে গা সওয়া হয়ে উঠেছিল ওদের দুজনেরই। এসব কিছু মেনে নিয়ে ওরা একে অপরকে ঘিরে স্বপ্ন দেখেছিল, কিন্তু হঠাৎ করে সেদিন রাতের ঘটনাটা ওদের সাজানো সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। দিনটা ছিল দোল পূর্ণিমার দিন। ওই দিন রাত্রে ওদের বাড়ির দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে আসে 3 জন যুবক। চড়াও হয় পায়েলের ওপর। ওদের কথা থেকেই পায়েল বুঝতে পেরেছিল ওদের উদ্দেশ্য কতটা জঘন্য। তাই প্রথমে লুকিয়ে নিজেকে সেই মদ্যপ ছেলেগুলোর হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পরেই হাল ছেড়ে দিতে বাধ্য হয় পায়েল। ও বুঝতে পারে ওই 3 জন বজ্রকঠিন চেহারার পুরুষ সম্পূর্ণভাবে নিজেদের ইন্দ্রিয়ের ওপরে নিয়ন্ত্রণহীন। এতটাই মদ খেয়েছে ওরা সকলে। এরকম অমানুষের সাথে গায়ের জোরে কোনোভাবেই ও একা পেরে উঠবে না, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না পায়েলের। তাই শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য আক্রমণকেই হাতিয়ার হিসেবে বেছে নেয় পায়েল। আর ওর অতর্কিত আক্রমণে বেসামাল হয়ে পড়ে সেই 3 আততায়ী। প্রায় 1 নাগারে এতক্ষণ বলে একটু থামে অদিতি। রুদ্র খুব মন দিয়ে অদিতির কথা শুনছিল, আর অদিতি সামান্য থামতে ইন্সপেক্টর রুদ্র বাকিটা বলে ওঠে। তুমি বলতে চাইছো তো অদিতি, এই পায়েল নামে মেয়েটা তারপর ওর হাতের কাছে থাকা জ্যামিতি বক্সের কাঁটা কম্পাস দিয়ে ওই ছেলেগুলোকে আক্রমণ করে, আর তাতেই মারা যায় ওই ছেলেগুলি। আমি মেয়েটার কেস ফাইলে সেরকমটাই পড়েছি। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক ভেবেছেন। কেসটা ঠিক সেই রকমই। আমি ব্যক্তিগতভাবেই পায়েলকে চিনি। ওর বাড়ি আমাদের গ্রামেই, বলতে পারেন পাশের পাড়াতেই। ওর বাবা অখিলবাবু আমার বাবার পরিচিত। গ্রামে আমরা ওনাকে কাকা বলেই ডাকি। পায়েল যখন কলকাতায় পড়াশোনা করতে আসছে তখন ওর বাবা মানে অখিল কাকু আমার সাথে যোগাযোগ করেছিলেন। আসলে বাড়ি থেকে এত দূরে এসে কখনো পড়াশোনা করেনি তো, তাই বুঝতেই পারছেন সব মেয়েদের নিয়েই তাদের বাবারা যেরকম চিন্তায় থাকে আর কি। আসলে কি জানেন তো স্যার, অখিল কাকু আমাকে বলেছিলেন পায়েলের ব্যাপারে খোঁজ খবর রাখতে। আমি প্রথম দিকে বেশ কয়েকবার ওর ভাড়া বাড়িতে গিয়ে ওর খোঁজ নিয়েও এসেছিলাম, কিন্তু তারপর অফিসের নানা কাজের চাপে আর কি, বুঝতেই পারছেন। আর ততদিনে পায়েল মোটামুটি একটু চৌখস হয়ে উঠেছে, তাই আর নিয়মিত খোঁজ নেওয়া হতো না। তাই এখন আমার নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না অখিল কাকুকে কিভাবে মুখ দেখাবো। দেখো অদিতি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি পায়েলের লোকাল গার্ডিয়ান হিসেবে ছিলে, তাই ওর এরকম বিপদ হওয়ার জন্য তুমি নিজেকে অপরাধী মনে করছো। তবে দেখো, আমার মনে হয় পায়েল হয়তো আরও বড় কোনো বিপদ থেকে রক্ষা পেয়েছে। সেদিন যদি ওই 3টে শয়তান ওদের কাজে সফল হতো তাহলে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হতো, তাই নয় কি? তখন তোমার ওর বাবাকে জবাবদিহি করাটা বেশি সমস্যার হতো। সেই দিক থেকে আমি বলবো যা হয়েছে বোধহয় ভালোই হয়েছে। হ্যাঁ, সে কথা ঠিক। আসলে কি জানেন তো স্যার, আমরা যতই বড় বড় কথা বলি আমাদের এই ভালোবাসার শহরটাতে আজও কিন্তু মহিলারা সম্পূর্ণ নিরাপদ নয়। রাস্তার কোন অন্ধকারের বাঁকে কোথায় কোন হিংস্র নেকড়ে লুকিয়ে আছে তা আমরা কেউই বুঝতে পারি না। সত্যিই তো, সেদিন যদি পায়েল নিজেকে রক্ষা করতে না পারতো তবে কি হতো ভেবেই আমি শিউরে উঠছি। অদিতি যেহেতু পায়েলের পূর্ব পরিচিত, তাই ও ব্যাপারটাকে অনেকটা ইমোশনালি দেখছে। এটা বুঝতে পারার পরেও ইন্সপেক্টর রুদ্রকে বলে, দেখো অদিতি, আমাদের প্রফেশনে কিন্তু এই রকম ক্রাইম বা খুনের ঘটনা বহু ঘটে। তাই আমি তোমাকে বলবো নিজের আবেগকে পাশে সরিয়ে রেখে প্রফেশনালি কেসটাকে ডিল করো। আর অখিলবাবু কাল সকালবেলা এখানে এসে পৌঁছলে আমি নিজে ওনার সাথে কথা বলবো। তুমি আর মন খারাপ করো না। আর হ্যাঁ, আর একটা ব্যাপার,
যে 3টে ছেলে পায়েলের হাতে খুন হয়েছে তাদের ডিটেলস কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। ছেলেগুলো পায়েলদের বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ডে থাকে। 3জনই রিক্সা চালায়। একজনের নাম সঞ্জয় পরামানিক, বয়স 38, আর একজনের নাম লালু হাঁসদা, বয়স 36, আর একজনের নাম পল্টু। এই পল্টুর ব্যাপারে এখনো পর্যন্ত বিশেষ খবর পাইনি, কারণ ছেলেটা ওই রিক্সা স্ট্যান্ডের লোক নয়। ওই ছেলেটা নিমতলা বাজারে রিক্সা নিয়ে দাঁড়ায়। তবে যতদূর খবর পেয়েছি, ওই ছেলেটা বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় ঘুরঘুর করছিল, আর ও ছিল ওই সঞ্জয়ের বন্ধু। হয়তো সেই সুবাদেই ওখানে যেত। কিন্তু এই পায়েলের ঘটনাটা ঘটতে মনে হচ্ছে ওরা বেশ কয়েকদিন ধরেই এই রকম কিছু একটা ঘটানোর পরিকল্পনা করছিল, আর সেই মতোই খবরাখবর সংগ্রহ করছিল ওরা। আর দোলের দিন মঞ্জু বাড়ি যাওয়ায় ওরা সেই সুযোগ পেয়ে যায়। আচ্ছা, একটা কথা জানা ছিল, সেদিন তো দোলযাত্রাটা ছিল, তাহলে পায়েল সেদিন বাড়ি যায়নি? না, ও তো বললো ওর কলেজের কোনো একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিল, তাই বাড়ি যেতে পারেনি। সামনেই ওদের ফাইনাল পরীক্ষা যে। আচ্ছা, এই পায়েল নামে মেয়েটার সাথে কলেজে কোনো ছেলের কোনো সম্পর্কের কথা তুমি কিছু জানো কি? এবার উত্তর দিতে গিয়ে একটু আমতা আমতা করে অদিতি। না মানে স্যার, আপনাকে তো বললাম না, ওর রুম পার্টনার মঞ্জুর সাথে ওর একটা সম্পর্ক ছিল। মানে বুঝতেই পারছেন, এখনকার মেয়ে আধুনিক মনস্কা, প্রগতিশীল চিন্তাধারা। হয়তো সমাজ ওদের সম্পর্কটাকে ভালোভাবে মেনে না নিলেও সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পড়া তরুণী মন তো সমাজের পুরনো নিয়মকানুনগুলোকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করে নিজেদের মতো সমাজ গড়তে চায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এটা অনধিকার চর্চার জন্য জিজ্ঞাসা করছি, মঞ্জুর সাথে পায়েলের এই সম্পর্কটা কি ওর বাবা মানে অখিল বাবু, ওর পরিবার ভালোভাবে মেনে নিয়েছেন? অবশ্য এই একই কথা মঞ্জুর ক্ষেত্রেও প্রযোজ্য। স্যার, আমি যতদূর জানি অখিল কাকু এ ব্যাপারে কিছু জানেন না। জানার মধ্যে পায়েলের এক দিদি আছে। এই তো গত বছর ওর বিয়ে হয়েছে। ওর হাজবেন্ড রামপুরহাটে চাকরি করে, সেই সুবাদে ওরাও ওখানেই থাকে। তবে আমি যতদূর জানি এই দিদির সঙ্গে পায়েলের খুব মনের মিল। বাড়িতে অখিল কাকুর সঙ্গে পায়েলের রোজ কথা হোক বা না হোক, ওর দিদির সাথে রোজ ফোনে কথা হতোই। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। তা ওর দিদির নামটা কি? ভালো নাম অরুণিমা। আমরা ছোট থেকে ওকে তিন্নি বলেই ডাকি, আর পায়েলকে পিউ। তবে হ্যাঁ, এটা ঠিক, ওদের মনের মধ্যে মিল বরাবরই খুব বেশি। আচ্ছা, একবারে মঞ্জু আর অরুণিমা দেবীর সাথে কথা বলা যায় কি মিস পায়েলের ব্যাপারে? কয়েকটা সামান্য কথা জানার ছিল আর কি। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, আপনি কিছু ভাববেন না। তিনি তো পায়েলের খবর শুনে সরাসরি এখানেই চলে এসেছে, আর মঞ্জু কোথায় আছে সেটা আমি দেখছি। যাক স্যার, এবার চলুন। ডাক্তারবাবু বলেছিলেন পায়েলকে যে ঘুমের ওষুধটা দেওয়া হয়েছে তার এফেক্ট 8 ঘন্টা থাকবে। এখন তো প্রায় 10 ঘন্টা হতে যাচ্ছে। একবার গিয়ে দেখা যাক ওর ঘুম ভাঙলো কি না, তাহলে ওর সাথে কথা বললে একটা ধারণা পাওয়া যাবে। সেই কথা মতোই অদিতি আর রুদ্র এগিয়ে যায় নার্সিংহোমের ফার্স্ট ফ্লোরে 32 নম্বর কেবিনের দিকে। ওখানেই আপাতত ঘুম পাড়িয়ে রাখা রয়েছে পায়েলকে। ডাক্তারবাবু আপাতত ওষুধ দিলেও বলেছেন ওর সব থেকে বড় চিকিৎসা হলো ঘুম। ওর নার্ভাস সিস্টেম যতটা রিল্যাক্স থাকতে পারবে, তত তাড়াতাড়ি ও ওর ভয় পাওয়া অনুভূতিগুলোকে ভুলতে পারবে। কেবিনে প্রবেশ করার সাথে সাথেই ইন্সপেক্টর রুদ্র দেখতে পান একজন অল্প বয়সী ভদ্রমহিলা বিছানার পাশে একটা চেয়ার নিয়ে বসে আছেন। মেয়েটির বয়স বড়জোর 32, লাল রঙের জামদানি শাড়ি আর কপালে ছোট্ট একটা কালো টিপ। মুখখানি ভারী মিষ্টি মেয়েটির। ইন্সপেক্টর রুদ্র এক ঝলক বিছানায় শুয়ে থাকা পায়েলের দিকে তাকিয়ে পাশে বসে থাকা সেই ভদ্রমহিলার মুখের মিল দেখে বুঝে যান এই ভদ্রমহিলাই পায়েলের দিদি অরুণিমা দেবী। মুখের আদলে একটা মিল রয়েছে। অদিতি বলেও ছিল বটে। বোনের ঘটনাটা শোনার সাথে সাথেই অরুণিমা দেবী কলকাতা চলে এসেছেন রামপুরহাট থেকে। তাই ঘাড় নেড়ে সামান্য সৌজন্য বিনিময় করেই ইন্সপেক্টর রুদ্র অরুণিমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা, ডক্টর কি বলছেন, এখন পায়েল কেমন আছে? হ্যাঁ স্যার, ডাক্তারবাবু একটু আগেই এসেছিলেন। পিউয়ের ব্লাড প্রেশার আর পালস দেখলেন, বললেন আগের থেকে এখন অনেকটাই স্বাভাবিক, তবে ওর এখনও বিশ্রাম প্রয়োজন। ও যত ঘুমাবে ততই ওর জন্য ভালো। হ্যাঁ, সে তো ঠিকই। আসলে
এরকম পরিস্থিতির মধ্যে পড়লে মানসিকতার যে কি ভয়ঙ্কর বিপর্যয় হয় সে আমরা বেশ ভালোভাবেই বুঝি। সবার আগে সেই ট্রমাটা কাটিয়ে ওঠাটা ভীষণ দরকার। এইভাবে কথা বলার মাঝেই অদিতি ঘরে পৌঁছালে অরুণিমা অদিতির দিকে তাকিয়ে মৃদু হাসে। ইন্সপেক্টর রুদ্র বুঝতে পারে যেহেতু ওরা পূর্ব পরিচিত, সেই সুবাদেই ওরা পারস্পরিক সৌজন্য বিনিময় করছে। তবে অরুণিমা দেবীর হাসিতে কোনো প্রাণের ছোঁয়ার অস্তিত্ব কেউই দেখতে পান না। কেমন যেন নিয়ম রক্ষার একটা তাগিদ ওর মধ্যে। আসলে বোনের জন্য যে ভদ্রমহিলা ভীষণ রকমের চিন্তিত, সেটা ওনার কথা এবং আচারে ব্যবহারেই বোঝা যাচ্ছে। আচ্ছা স্যার, যে ছেলেগুলো আমার বোনের চরম সর্বনাশ করতে এসেছিল তারা তাদের উপযুক্ত শাস্তি পাবে তো? দেখুন অরুণিমা দেবী, মৃত্যুই তো যে কোনো মানুষের সব থেকে ভয়ঙ্কর পরিণতি। এই ছেলেগুলো যেভাবে পায়েলের হাতে খুন হয়েছে তাতে করে আর কি বলার থাকে, ওদের চরম শাস্তি তো সেটাই। না, আমি ওই 3 জনের কথা বলছি না, আমি বলছি 4র্থ জনের কথা। ইন্সপেক্টর রুদ্র চমকে ওঠেন। চতুর্থ জন মানে? আমি যতদূর জানি পায়েলদের ঘরে 3 জন লোকই প্রবেশ করেছিল, যাদের অন্তিম পরিণতি হয়েছে মৃত্যু। তাহলে এই চতুর্থ জনটা কে? সে কোথা থেকে এলো? না না স্যার, আমি আপনাকে বলছি, ওখানে ওরা 3 জন ছিল না, আরও একজন ওদের সঙ্গে ছিল। ওরা মোট 4 জন পায়েলদের ঘরে ঢুকেছিল। আর ইউ শিওর অরুণিমা দেবী? আমি 200% শিওর। ওই লোকগুলো যখন পিবের ঘরে ঢুকেছিল তখন ও আমার সাথেই ফোনে কথা বলছিল। হঠাৎ ঘরে লোকগুলোর উপস্থিতি বুঝতে পেরে ও ভীষণ ভয় পেয়ে যায়। আমি ফোনের ওপার থেকে যতটা সম্ভব ওকে মনে সাহস জোগানোর চেষ্টা করেছিলাম। তখনই ও আমাকে বলে ওর ঘরে 4 জন লোক ঢুকেছে। আচ্ছা অরুণিমা দেবী, একটা কথা বলুন তো, পায়েল কি ওই 4 জনকে দেখতে পেয়েছিল? না হলে ও আপনার সাথে কথা বলতে বলতে কি করে বুঝলো ঘরে 3 জন নয় 4 জন লোক ঢুকে এসেছে? আর যদি সেটা হয়েই থাকে তবে সেই চতুর্থ জন কে? পায়েল যখন ওর কাঁটা কম্পাস দিয়ে ওদের আঘাত করে তখন কি সেই চতুর্থ ব্যক্তি ওখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছিল? দেখুন অফিসার, সেগুলো খুঁজে বের করা আপনার কাজ। সে কে, কোথায় আছে, কিভাবে আছে, আপনি খোঁজ করুন। আমাকে এসব অবান্তর প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। আমার এমনিতেই বোনকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে, আর আমি ভাবতে পারছি না। আমাকে আমার কাজ করতে দিন, আর আপনি আপনার কাজ করুন। ইন্সপেক্টর রুদ্র তখনকার মতো ওকে কিছু বলে না, কিন্তু কোথাও একটা সন্দেহ ওর মাথায় উঁকি দিয়ে ওঠে। এই কেসটায় এখনো পর্যন্ত যা যা বলা হয়েছে তার যেন সবটা সত্যি নয়। ওর সিক্স সেন্স বলছে কোথাও একটা মিথ্যা আছে এই ঘটনার মধ্যে, যেটাকে এতটাই যত্ন সহকারে লুকিয়ে রাখা হয়েছে যেটা খালি চোখে দেখা যাচ্ছে না। না হলে একজন অল্প বয়সী তরুণী 3 বা 4 জন ওই রকম ভয়ঙ্কর চেহারার মদ্যপ পুরুষ মানুষকে আক্রমণ করে খুন করলো শুধুমাত্র আত্মরক্ষার জন্য, অথচ তার নিজের এতটুকু আঘাত লাগলো না। এটা কিভাবে সম্ভব? স্যার, কিছু ভাবছেন? অদিতির কথায় সম্বিত ফেরে ইন্সপেক্টর রুদ্রর। ও বলে ওঠে, না না, কিছু না, ঠিক আছে, এখন এখানে থেকে কোনো লাভ নেই, চলুন আমাদের এবার যেতে হবে। আর তার আগে আমি একবার ডক্টর সেনের সাথে কথা বলে যাই। মিস পায়েলের শারীরিক পরিস্থিতির উন্নতির ব্যাপারে উনিই আমাদের সঠিক তথ্য দিতে পারেন। আপনি থানায় যান, আমি ওনার সাথে কথা বলে মিনিট 15 মধ্যে আসছি। এই কথা বলে ইন্সপেক্টর রুদ্র সিঁড়ি দিয়ে নেমে আসেন একতলায় ডক্টর সেনের চেম্বারে। আর অদিতি রয়ে যায় পায়েলের কাছে অরুণিমা দেবীর সাথে। অদিতির উদ্দেশ্যটা বুঝতে পারে ইন্সপেক্টর রুদ্র। বিপদের সময় ওদের পাশে থাকা আর সর্বোপরি মনের জোর দেওয়ার জন্যই অদিতি ওখানে রয়ে যায়। আর চেম্বারের দরজায় গিয়ে দাঁড়াতেই ওকে দেখে ডক্টর সেন এগিয়ে আসেন। আরে এসো এসো রুদ্র, আমি শুনেছিলাম মিস পায়েলের কেসটা তুমি ডিল করছো। আমার মন বলছিল এই কেসটার ব্যাপারে তোমার সাথে আমার দেখা হবেই। থ্যাংক ইউ স্যার। সাধারণত পুলিশদের সাথে কেউ দেখা করতে চাই বলে তো শুনিনি, আপনি তবু আমাকে স্নেহ করে সেটা চেয়েছেন দেখে বেশ ভালো লাগছে। এ কি বলছো রুদ্র? তোমার মতো অফিসারেরা আছে বলেই তো আমরা নিশ্চিন্তে কাজ করতে পারছি। ভাবো তো, যদি সেই পরিস্থিতি না থাকতো
তাহলে কি আমরা মানুষের জন্য এই সেবা করতে পারতাম? হ্যাঁ স্যার, সেটা ঠিক, কিন্তু মিস পায়েলের এই কেসটার পর কি করে বলি বলুন তো যে সব কিছু ঠিকঠাক চলছে? সেই কথাটা সঠিক। একটা এইটুকু মেয়ের সাথে যেটা ঘটেছে সেটা সত্যিই সাংঘাতিক। দেখো, আমাদের তো বয়স হয়েছে, ঈশ্বরাদিতে বিশ্বাস রাখি, তাই বলতে পারি সত্যি ঈশ্বরের কৃপাতেই মেয়েটা একটা ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়েছে। না হলে ওর সেদিন কি যে ভয়ঙ্কর পরিণতি হতে পারত সেটা তুমি বেশ ভালোই কল্পনা করতে পারো। ইন্সপেক্টর রুদ্র ডক্টর সেনের এই কথার উত্তরে কিছু বলে না, শুধু এক দৃষ্টে চেয়ে থাকে উনার বৃদ্ধ বলিরেখা সম্বলিত মুখের দিকে। ডক্টর সেন যে ঈশ্বর বিশ্বাসী সেটা ওনার চেম্বারের দেওয়ালে টাঙানো বিরাট বড় ভবতারিণী কালীর ছবি দেখেই বুঝতে পারা যায়। প্রতিদিন নার্সিংহোমে এসে ওনার আরাধ্যা কালীমাকে প্রণাম না জানিয়ে ডক্টর সেন কিছুই করেন না। তবে এক্ষেত্রে ব্যাপারটা শুধুমাত্র দৈব অনুগ্রহ, এটা রুদ্র কিছুতেই মেনে নিতে পারে না। যাই হোক, এইভাবে কিছুক্ষণ সময় যাবার পর ইন্সপেক্টর রুদ্র ওনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার, একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, যদি আপনি অনুমতি দেন তবেই স্যার। হ্যাঁ, বলোই না, কি জানতে চাও? আচ্ছা স্যার, এই পায়েল নামে মেয়েটিকে আপনার কাছে কে নিয়ে এসেছিল? আরে না না, কেউ নিয়ে আসেনি, বলতে পারো আমি নিজেই ওকে নিয়ে এসেছি। আপনি নিজে? কিভাবে? আমাকে একবার বলবেন প্লিজ। দেখো, দিনটা তো ছিল দোল পূর্ণিমার। আমি তাড়াতাড়ি চেম্বার বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন আমার কাছে একটা ফোন আসে। ফোনটা করেছিল ওর দিদি অরুণিমা। আমি তখন গাড়ি চালাচ্ছিলাম। অরুণিমা মানে যিনি এখন ওপরে মিস পায়েলের কাছে বসে আছেন, উনি কি আপনাকে আগে থেকে চিনতেন? না না, চিনতেন না। আমাকে ফোনটা যখন করে তখনও বলেছিল কারোর থেকে বোধহয় আমার নাম্বার পেয়েছে। ওই আমায় বলে ওর বোনের নাকি একটা সাংঘাতিক বিপদ হয়েছে, আমি যদি কোনোভাবে ওর বোনের উদ্ধার করতে পারি তবে ওর খুব ভালো হয়। বুঝতেই পারছো, এত দূরে বাড়ি ভাড়া নিয়ে থেকে পড়াশোনা করছে, বিপদ আপদ হলে বাড়ির লোকের চিন্তা তো হবেই। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু স্যার আপনি তখন অরুণিমা দেবীকে থানায় ফোন করার কথা বলেননি? মানে উনি কিভাবে নিশ্চিত হলেন যে ওনার বোনের এমন কোনো বিপদ হয়েছে যার জন্য একজন ডাক্তারবাবুর পরামর্শ প্রয়োজন? উনি তো ওনার বোনকে বিপদ থেকে বাঁচাবার জন্য থানাতেও ফোন করতে পারতেন, তাই না? ওদের কথার মাঝে কখন যে অদিতি ডক্টর সেনের চেম্বারে এসে পৌঁছেছে ওরা খেয়াল করেনি। রুদ্রর প্রশ্নের উত্তরে অদিতি বলে ওঠে, স্যার, আমি এই প্রশ্নটা অরুণিমাকে করেছিলাম। ও তার উত্তরে বলে ওর ধারণা হয়েছিল অখিল কাকু মানে ওদের বাবা আমাকে ফোন করে ব্যাপারটা জানাবে, তাই ও নিজে ডাক্তারবাবুকেই প্রথম ফোন করার কথা মনে করে। আচ্ছা স্যার, আপনার কাছে অরুণিমা দেবীর ফোন কখন আসে? ওই রাত 10টা থেকে 10টা 10-এর মধ্যে। আর অদিতি আপনার কাছে? না স্যার, আমার কাছে অখিল কাকুর থেকে কোনো ফোন আসেনি। আমাকে নার্সিংহোম থেকে ডক্টর সেন ফোন করে জানান। আমি প্রথমে বুঝতে পারিনি কেসটা পায়েলের, পরে এখানে এসে ওকে দেখতে পাই। আসলে রুদ্র, জানো তো, আমি অরুণিমা দেবীর দেওয়া ঠিকানায় পৌঁছে দেখতে পাই পায়েলকে। ভয়ঙ্করভাবে মানসিক একটা ঝড় বয়ে গেছে ওর ওপর দিয়ে। তখনও মেয়েটা রাগে থর থর করে কাঁপছে, ব্লাড প্রেশার এবং পালস বিট অত্যন্ত বেশি। আমি ওকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে আসার ব্যবস্থা করে থানায় ফোন করি। আমার মনে হয়েছিল ওর সেই মুহূর্তে চিকিৎসা, বিশেষ করে নার্ভাস সেন্সেশনটা কন্ট্রোল করার দরকার ছিল। আচ্ছা স্যার, একটা কথা বলুন, পায়েলের শরীরে কি সেরকমভাবে কোনো আঘাতের ছাপ আপনি দেখেছিলেন? না রুদ্র, এটাও সেই দৈব কৃপা তুমি ধরে নিতে পারো। ওর শরীরে শারীরিক কোনো আঘাত লাগেনি, ওর সমস্যাটা ছিল পুরোটাই মানসিক। আর তারপর আমি নার্সিংহোমে পৌঁছে থানায় ফোন করি। হ্যাঁ স্যার, আর আমরা ডক্টর সেনের ফোন পেয়ে ওখানে পৌঁছে সেই 3টে ডেড বডি উদ্ধার করি। কিন্তু অরুণিমা দেবীর মতে ঘরে 4 জন ঢুকেছিল, যাদের মধ্যে 3 জন মারা গেছে আর একজন পলাতক। হ্যাঁ, ও তো সেই রকমই বলছে। ডক্টর সেনের চেম্বার থেকে বেরিয়ে আসে ইন্সপেক্টর রুদ্র আর অদিতি। রুদ্র নিজেই গাড়ি ড্রাইভ করে আর অদিতি ওর পাশের সিটে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করলে অদিতি খেয়াল করে দেখে রুদ্র একটু যেন প্রয়োজনের তুলনায় বেশি গম্ভীর। অদিতি যতদূর রুদ্রকে চেনে তাতে ওর বুঝতে কোনো অসুবিধা হয় না যে
রুদ্র কোনো একটা ব্যাপার নিয়ে গভীর চিন্তায় আছে। তাই ও নিজের থেকে জিজ্ঞেস করে, স্যার, আপনি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তায় আছেন? দেখুন, আমার ধারণা অরুণিমা যে চতুর্থ ব্যক্তির কথা বলছে তাকে খুঁজে পেতে আমাদের অসুবিধা হবে না। কাল সকালে আমি ফোর্স নিয়ে এসে বাকি রিক্সাওয়ালাদের সাথে কথা বলবো। আশা করি সেখান থেকে একটা সমাধান সূত্র পেয়ে যাব। আচ্ছা অদিতি, খুব ভালো করে ভেবে বলো তো, এই কেসটাই তুমি যা যা চোখের সামনে দেখতে পারছো তার সব কিছু কি তোমার সঠিক বলে মনে হচ্ছে? আচ্ছা, আমি তোমাকে চিন্তা করতে একটু সাহায্য করি। একটা জিনিস বলো, অরুণিমা দেবী যদি জানতেই পারতেন যে মিস পায়েলের ঘরে 4 জন মদ্যপ আত্মতায়ী ঢুকে পড়েছে, তাহলে তিনি তখনই কেন পুলিশকে জানালেন না? যদি ধরেই নেই অখিলবাবু তোমাকে ওর লোকাল গার্জিয়ান হিসেবে দেখেন, তাহলে কেন তোমাকে সে সময় ফোন করলেন না? অথচ তার ঠিক মিনিট 10-15-র মধ্যে উনি ফোন করলেন ডক্টর সেনকে, যিনি শহরের একজন নামকরা সাইকিয়াট্রিস্ট, এবং ওনার নিজের নার্সিং হোম বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মিস পায়েলের বাড়ির খুব কাছাকাছি উনি ছিলেন। অথচ প্রাথমিকভাবে যে ভয়টা আমাদের মাথায় আসবে, তার জন্য ওনার দরকার ছিল একজন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার, আর যে ব্যাপারে ওনাকে সব থেকে ভালো সাহায্য করতে পারত পুলিশ। অথচ সেই রামপুর হাটে বসে অরুণিমা দেবী বুঝে গেলেন যে সেই মুহূর্তে ওনার বোনের একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য দরকার। তার মানে উনি নিশ্চিত ছিলেন পায়েলের আঘাতটা শারীরিক নয়, মানসিক, যার জন্য ডক্টর সেনের নার্সিং হোম ওর খুব কাজে আসবে। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? অদিতি বুঝতে পারে রুদ্রর একটা কথাও ভুল নয়, কিন্তু সত্যি বলতে কি, পায়েলের ঘটনার পর থেকে এতটা তলীয় ভাবার সময়টুকুও পায়নি। স্যার, ইউ আর রাইট। আসলে আমি এতটা ডিটেলসে ভাবিনি। আচ্ছা অদিতি, আমাকে একটা কথা বলো তো, অখিলবাবু এখন কোথায়? তাকে তো দেখছি না। স্যার, উনি এসেছিলেন সকালে। আমি ওনাকে আমার কোয়ার্টারে গিয়ে বিশ্রাম নিতে বলেছি। উনিও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। উনি বারবার করে বলছেন পায়েলকে কলকাতায় পড়তে পাঠানোর সিদ্ধান্তটা ওনার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, দরকার পড়লে আমি ওনার সাথে গিয়ে কথা বলবো, এখনই তার প্রয়োজন নেই। তবে আমার মন বলছে আমাদের এক্ষুনি মঞ্জুর সাথে একবার কথা বলাটা ভীষণ দরকার। স্যার, ওকে কি থানায় ডাকবো? আপনি ওর সাথে একবার কথা বলবেন? হ্যাঁ, কথা বলবো, তবে ওকে ডাকার প্রয়োজন নেই। তুমি ওর ঠিকানা জোগাড় করো, আমি নিজে ওর কাছে যাব। তবে তার আগে আমার একটা ছোট্ট কাজ আছে। আমি ঠিক 1 ঘন্টা পর থানায় পৌঁছাচ্ছি। তুমি ততক্ষণে মঞ্জুর ঠিকানা জোগাড় করে রাখো। তবে সাবধান, ও যেন কোনোভাবেই আমাদের যাওয়ার কথা জানতে না পারে। কেন স্যার, আপনি কি অন্য কিছু সন্দেহ করছেন? এবার ইন্সপেক্টর রুদ্র হেসে ফেলেন, তারপর বলেন, সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি অদিতি। এই আগামী 1 ঘন্টার মধ্যে আশা করছি আমি সেই সিদ্ধান্তে পৌঁছতে পারবো। কোন সিদ্ধান্ত স্যার? সিদ্ধান্ত তো একটাই মিস অদিতি, যা আমরা দু চোখে দেখতে পাচ্ছি সেটা কি বিশ্বাস করে নেব, নাকি সেটাকে বিশ্বাস না করে আমাদের মতো করে তদন্ত চালিয়ে যাব? থানা এসে গেলে অদিতি গাড়ি থেকে নেমে যায়, আর রুদ্র এগিয়ে যায় ওর গন্তব্যের দিকে। আপাতত 1 ঘন্টা সময় আছে অদিতির হাতে মঞ্জুর বাড়ির খোঁজ জোগাড় করার জন্য। একদম সময় নষ্ট না করে ও উল্টে পাল্টে দেখতে থাকে পায়েলের বাড়ি থেকে আনা ফাইলগুলো। সেখানে নিশ্চিতভাবে মঞ্জুর বাড়ির ঠিকানা পাওয়া যাবে, আর একান্তই সেটা না পাওয়া গেলে যোগাযোগ করতে হবে ওর কলেজে। কলেজের রেজিস্টারে নিশ্চিতভাবেই মঞ্জুর ঠিকানা থাকবে। পায়েলের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করে আনা সমস্ত ফাইলগুলো তন্ন তন্ন করে খুঁজতে থাকে অদিতি। রাত তখন প্রায় 10টা। 1 ঘন্টা কেটে গিয়ে আরও বহুক্ষণ হয়ে গেলেও ইন্সপেক্টর রুদ্র ফিরে আসেননি। শেষ যাওয়ার সময় উনি অদিতিকে বলেছিলেন 1 ঘন্টার মধ্যে ফিরে এসে উনি মঞ্জুর বাড়িতে যাবেন। সাধারণত কখনো কথার খেলাপ করেন না ইন্সপেক্টর রুদ্র। সম্ভবত জীবনে এই প্রথমবার অদিতি দেখল যখন রুদ্র কথা দিয়েও সময় মতো পৌঁছাতে পারলেন না। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল অদিতির। হঠাৎই একবার মনে হলো ইন্সপেক্টর রুদ্রর কোনো বিপদ হয়নি তো। কেমন যেন একটা অজানা আশঙ্কা চেপে ধরে অদিতিকে। সাধারণত যে মানুষটা কখনো কথার খেলাপ করে না, সে গেল কোথায়? গুরুত্বপূর্ণ কোনো কাজে যাচ্ছি বলে গেলেও কোথায় যাচ্ছে
সে কথা রুদ্র অদিতিকে জানায় না, তাই চিন্তাটা যেন আরও কয়েক গুণ বেড়ে যায় অদিতির। আরও মিনিট 15 অপেক্ষা করার পর গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে অদিতি, ওর মতো করে তদন্তটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে ওকে প্রথমে খুঁজে বার করতে হবে ইন্সপেক্টর রুদ্রকে। অদিতি গাড়ি ছোটায় পায়েলের ভাড়া বাড়ির উদ্দেশ্যে। ও যখন পায়েলের ভাড়া বাড়িতে এসে পৌঁছায় তখন রাত 11:30। আপাতত বাড়িটা তালা বন্ধ, আর চাবিটা অদিতির কাছেই আছে। বাড়ির সামনের রিক্সা স্ট্যান্ডটা সেদিন সম্পূর্ণ খালি, এমনিতেই বেশ রাত হয়ে গেছে। আর তার উপর ওদের 3 জন আর অরুণিমার বর্ণনায় 4 জন একসাথে খুন হয়েছে গতকাল রাতে। একজন পুলিশ কনস্টেবল ওই বাড়িটার দরজায় পাহারায় বসে। অদিতিকে দেখে সেই কনস্টেবল উঠে দাঁড়িয়ে স্যালুট করলে মাথা নেড়ে তাকে প্রতি নমস্কার জানায় অদিতি। তারপর পকেট থেকে চাবিটা বার করে তালা খুলে ভেতরে ঢোকে। সারাদিন দরজাটা বন্ধ ছিল, তাই ঘরের ভেতরে ভ্যাপসা গরম। বাইরে একটা ছোট ঘর, আর তারপরে একটা বেডরুম। ওখানেই পায়েল আর মঞ্জু থাকতো। সামনের লম্বা বারান্দায় এগিয়ে গিয়ে একটা ছোট বাথরুম, আর তার পাশেই একটা ছোট্ট 4 চৌকো জায়গায় রান্না করার ব্যবস্থা। মোটামুটি এই রকমই পায়েলদের ভাড়া বাড়িটা। আগে এখানে বেশ কয়েকবার অদিতি এসেছে, কিন্তু এবার যেন পুরো ব্যাপারটাই ওর একটু অন্যরকম মনে হয়। হাজার হোক, গতকাল রাত্রে এখানে 3-3টে খুন হয়ে গেছে, আর সকালে এখান থেকেই সেই ডেড বডিগুলো পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করেছে স্বয়ং অদিতি। রিক্সার স্ট্যান্ডের দিক থেকে এই দরজা দিয়েই ওই শয়তানের দল বাড়িতে ঢুকেছিল। এখনও ওদের দেহগুলো যেখানে পড়েছিল সেই জায়গাগুলো মাটিতে মার্কিং করে রাখা। খুব ভালো করে সেই জায়গাগুলো দেখতে থাকে অদিতি। তারপর পায়ে পায়ে এগিয়ে যায় বেডরুমের দিকে। বেডরুমের দরজাটা হালকা ভেজানো। হাতের আলতো চাপে দরজাটা খুলতেই ওর হাতে ধরা টর্চের আলোকবৃত্তটা গিয়ে পড়ে পায়েলদের বেডরুমের মাটিতে। অদিতি চোখের সামনে যেটা দেখতে পায় সেটা দেখে ওর শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে যায়। ওর টর্চের আলো অন্ধকার মাটির উপরে যেখানে আলোকবৃত্ত তৈরি করেছে, ঠিক সেখানে কেউ একজন মানুষ উপুর হয়ে পড়ে আছে। তার মাথায় খুব ভারী কোনো একটা জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। তখন মাটির উপরে চাপ চাপ রক্ত, আর লোকটির জ্যাকেটের পিঠের অংশটা রক্তে ভেসে যাচ্ছে। তা দেখে এগিয়ে গিয়ে লোকটাকে সোজা করতেই অদিতি দেখতে পায় সে আর কেউ নয়, ইন্সপেক্টর রুদ্র। তার মানে রুদ্র 1 ঘন্টার মধ্যে আসছি বলে এখানেই এসেছিল, আর এখানে আসার পর ওকে কেউ আক্রমণ করে। অদিতি নাকের কাছে হাত রেখে দেখে, তখনও ওর শ্বাস প্রশ্বাস চলছে। তার মানে রুদ্র তখনও বেঁচে আছে, তবে মাথায় প্রচণ্ড আঘাতের কারণে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। বিদ্যুতের বেগে রুদ্রকে ওখান থেকে তুলে নিয়ে বাইরে বের করে আনে অদিতি, ওর কাঁধে ভর দিয়ে টেনে টেনে। আর ঠিক তখনই একজন ঝাঁপিয়ে পড়ে ওর উপর। আপাদমস্তক কালো কাপড়ে মোড়া, উচ্চতা প্রায় 6 ফুট, বেশ বলিষ্ঠ চেহারা। লোকটার হাতে একটা ভারী পাথরের টুকরো। খুব সম্ভবত বাড়িতে যে শিলনোড়া ব্যবহার করা হয় মশলা বাটার জন্য, এটা সেই নোড়া। টর্চের আলো আধারিতে সেই অবয়বটিকে দেখে রীতিমতো ভৌতিক বলে মনে হলেও সেকেন্ডেরও ভগ্নাংশ সময়ে অদিতি ঠিক করে নেয় পাল্টা আক্রমণ করার। এই পাথরের নোড়া দিয়েই যে ও ইন্সপেক্টর রুদ্রকে আক্রমণ করেছে সেটা বুঝতে বাকি থাকে না অদিতির। সবার প্রথমে ওর যেটা মাথায় আসে, তবে কি এই সেই চতুর্থ আততায়ী যার কথা অরুণিমা বলছিল? কিন্তু তাহলে প্রশ্ন রয়েই যায়, এই লোকটা এখনো বাড়ির ভেতরে কি করে রয়েছে? কিন্তু সবকিছু ভাবনা চিন্তা করার আগেই অদিতি ঝাঁপিয়ে পড়ে সেই কালো কাপড়ে মুড়ে থাকা আততায়ীর উপর। ঘড়িতে তখন প্রায় রাত 12টা ছুঁই ছুঁই। থানা থেকে গাড়ি এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে রুদ্রকে হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু একটা প্রশ্নের উত্তর সাব ইন্সপেক্টর অদিতির কিছুতেই মাথায় আসছে না। একটা তালা বন্ধ, পুলিশ পাহারায় থাকা বাড়ির ভেতর কেউ প্রবেশ করলো কি করে? প্রশ্নটা দুজনের জন্যই, এক ইন্সপেক্টর রুদ্র নিজে
আর দ্বিতীয়ত সেই আততায়ী যে ওকে আক্রমণ করেছে, কারণ বাইরে পাহারায় থাকা কনস্টেবল ওদের দুজনের কারোর কথাই জানে না। এটা কি করে সম্ভব? আর যদি এ সেই চতুর্থ ব্যক্তি হয়, তবে সে কি গত 2 দিন ধরে ওই বাড়ির ভিতরেই ছিল? যাই হোক, ইন্সপেক্টর রুদ্রকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসে অদিতি ফিরে আসে থানায়। ওর এখন স্থির বিশ্বাস একটাই, রুদ্র একদম সঠিক আন্দাজ করেছিলেন। এই কেসটায় সব কিছু সঠিক নয় যেটা ওদের চোখের সামনে দেখানো হচ্ছে। কোথাও একটা রহস্য আছে যেটা অদিতি এখনও দেখতে পাচ্ছে না। ওর চেম্বারে এসে পৌঁছতেই একজন কনস্টেবল ওই 3টে লোকের পোস্টমর্টেম রিপোর্ট এনে ওর টেবিলে রাখে। আপাতত চোখ বুলিয়ে অদিতি যেটুকু বুঝতে পারে তাতে ওদের মৃত্যুর কারণ ওই কাঁটা কম্পাসের আঘাতই। পায়েলের মুহুর্মুহু আক্রমণে ওই 3টে লোকের সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, আর আঘাতের মাধ্যম হিসেবে বলা হয়েছে খুব ধারালো সুচাগ্র কোনো অস্ত্র। খুব সম্ভবত সেটাই পায়েলের জ্যামিতি বক্সের সেই কাটা কম্পাস। পরদিন সকালে মিস পায়েলকে নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হয়। যদিও ও তখনও সম্পূর্ণ সুস্থ হতে পারেনি, তাও ডক্টর সেন এরপর বাকিটা ওকে বাড়িতে রেখেই বিশ্রাম নিতে পরামর্শ দেন। আর তার সাথে সাথে অরুণিমা দেবীকে অনুরোধ করেন ওকে সঙ্গে করে রামপুর হাটে নিয়ে গিয়ে রাখার জন্য। কিন্তু খুব অদ্ভুতভাবে পায়েল যেতে রাজি হয় না। দেখো অরুণিমা, আমি জানি তুমি তোমার বোনকে ভীষণ ভালোবাসো, তাই আমার অনুরোধ, ওকে তুমি এখন তোমার সাথে নিয়ে যাও। নার্সিংহোমে থাকার ওর এখন প্রয়োজনীয়তা নেই। আর পুলিশের ক্ষেত্রে যে কেস উঠবে তাতে পায়েলের শারীরিক অবস্থার কথা ভেবে কিছুদিন কোর্ট থেকে সময় নিয়ে নেওয়া যাবে। আর সেই কদিন ও তোমার কাছে যত্নে থাকবে, খুব সহজে সেরে উঠতে পারবে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার কথা একদম সঠিক। তবে কি জানেন তো, আমার হাজবেন্ডের ওখানে খুব ছোট একটা কোয়ার্টার। বলতে পারেন কোনো মতে আমি আর আমার হাজবেন্ড তাতে মাথা গুঁজে থাকি। সেখানে পায়েলকে নিয়ে গেলে সুবিধা বই অসুবিধাই হবে। তাই আমার মনে হয় ও বাড়িতে বাবার কাছে থাকুক। আমি না হয় ওকে দেখাশোনা করার জন্য 24 ঘন্টা আয়ের ব্যবস্থা করছি। সেটা তুমি করতেই পারো, তবে কি জানো তো, মানসিক রোগের চিকিৎসার জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো কিছু নিজের মানুষের সাথে থাকা। তাদের সাথে গল্পগুজব করলে মন অনেক ভালো থাকবে। আর জানো তো, একটা মানুষ সুস্থ স্বাভাবিক খোলামেলা পরিবেশে থাকলে যতটা সহজে সেরে উঠবে কোনো ওষুধ সেটা পারবে না। আমি সেই সব ভেবেই তোমাকে বলেছিলাম। তবে দেখো, তুমি যেটা ভালো বোঝো করো। তবে এই পুরো ব্যাপারটায় বাদ সাধে পায়েল নিজে। পায়েল ওর দিদির বাড়ি বা বাবার কাছে না গিয়ে ওদের ভাড়া বাড়িতেই থাকার জন্য জেদ করে। আর সেই জেদ ওর মানসিক স্থিতিকে আরও উত্তেজিত করে তুলতে পারে। এই যুক্তিতে ওরা সকলেই রাজিও হয়ে যায়। আর নিরুপায় হয়ে অখিলবাবু অদিতিকে অনুরোধ করেন ওনার মেয়েকে দেখভাল করার জন্য। সেই মতোই অদিতি ওনাকে সাহস দিলে ওরা ফিরে যায় যে যার বাড়িতে। তবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবার পর ডক্টর সেন একবার ডেকে নেন অদিতিকে ওনার চেম্বারে। অদিতি, আপনি শিওর তো? দেখো, ডাক্তারি শাস্ত্র কিন্তু বলছে এখন মিস পায়েলের অন্তত 7 দিন বিশ্রাম প্রয়োজন। আমি শুধুমাত্র আপনার অনুরোধে ওকে ছেড়ে দিচ্ছি। চিন্তা করবেন না স্যার, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়েই বলছি। আর আমি আপনাকে আমাদের সহযোগিতা করতে বলছি, রুদ্র স্যারের অনুরোধেই। সে ঠিক আছে, কিন্তু ওর কোনো ক্ষতি হবে না তো? আমি আপনাকে কথা দিচ্ছি, ওর কোনো ক্ষতি হবে না। আপনি প্লিজ আমার ওপর ভরসা করে দেখুন। আচ্ছা, সে না হয় করলাম, কিন্তু রুদ্র কোথায়? ওকে তো আজ দেখছি না। স্যার, রুদ্র স্যার এই তদন্তের কাজে একটু ব্যস্ত, তাই উনি আমাকে পাঠিয়েছেন। উনি এখন কলকাতার বাইরে। উনি ফিরলে আমি ওনাকে আপনার সাথে এসে দেখা করতে বলবো। না না, সেটা বলছি না। আমার সাথে এসে দেখা করার থেকেও রুদ্রর কাছে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আসলে গতকাল তো ওই এসেছিল, আজ আসেনি, তাই জানতে চাইলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে দেখবেন আপনাদের তদন্তের কারণে মিস পায়েলের যেন কোনো ক্ষতি না হয়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ধন্যবাদ স্যার, আমি নিশ্চয়ই আপনার পরামর্শ মাথায় রাখবো। এখন আপাতত আসি। আসুন আসুন, সাবধানে যান। ঠিক হয়
পায়েল ওদের ভাড়া বাড়িতেই থাকবে। এখন তো মঞ্জু নেই, তাই ওকে দেখভালের জন্য অদিতি রাতে ওর সাথে থাকবে, এটাই পরিকল্পনা। আর মঞ্জু এসে গেলে পরের ব্যবস্থা পরে ভেবে দেখা যাবে। সকাল 10:30 নাগাদ পায়েলকে ওর ভাড়া বাড়িতে পৌঁছে দিতে চায় অদিতি। দিনের বেলা একজন আয়া পায়েলের দেখভাল করবে। সে আয়াটিকে সব কিছু বুঝিয়ে দিয়ে অরুণিমা ফিরে যান অখিলবাবুর বাড়িতে। ওখানে 2 দিন কাটিয়ে পায়েল আরেকটু সুস্থ হলে অরুণিমা ফিরে যাবে রামপুরহাট। এই রকমই স্থির হয়। আপাতত অদিতি ওদের রেখে দিয়ে চলে যায় ওর কাজে। ঠিক হয় ওর ডিউটি শেষ করে ও রাতে আসবে। গাড়িতে যেতে যেতে ইন্সপেক্টর রুদ্রকে SMS করে অদিতি। স্যার, আমাদের প্ল্যান মতো কাজ হয়ে গেছে। পায়েলকে আমি ওদের বাড়িতে পৌঁছে দিয়েছি। প্রায় তক্ষুনি রিপ্লাই আসে রুদ্র লিখেছে, ভেরি গুড। শুধু একটা ব্যাপার বলো, অরুণিমা ওর কাছে রাতে থাকতে রাজি হয়নি, তাই তো? না স্যার, রাজি হওয়া তো দূরের কথা, একবারও নিজের মুখে ইচ্ছা প্রকাশও করেনি আমি রাতে ওর সাথে থাকব। ঠিক আছে, বি কেয়ারফুল। তুমি তো জানো অতিথি, তোমার একটা সামান্যতম ভুল তোমার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। রুদ্রর কথাটা শুনে চোয়াল শক্ত হয়ে ওঠে অদিতির। ও তক্ষুনি উত্তর করে, হ্যাঁ স্যার, আমি জানি, চিন্তা করবেন না, আমি সব সময় সতর্ক থাকব। ইন্সপেক্টর রুদ্রর সাথে মেসেজে কথা বলতে বলতেই গাড়ি ছোটায় চন্দননগরের দিকে। ও জানে আজ রাতে ওকে কত বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। সঞ্জয়ের সাথে ওর কথা হয়েছে। এখনও জানে দোল পূর্ণিমার দিন রাতে ঠিক কী হয়েছিল ওই বাড়িতে। তবে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে গেলে ওকে একবার মঞ্জুর সাথে কথা বলতেই হবে, কারণ মঞ্জু ছাড়া এই ব্যাপারে সঠিক কথা আর কেউ বলতে পারবে না। রাত তখন প্রায় 11:30। হালকা শীতের আমেজ থাকলেও সেরকম কিছু নয়। পায়েলের বিছানায় ও অঘোরে ঘুমিয়ে রয়েছে। এমনিতেই ডক্টর সেন ওকে যতটা সম্ভব ঘুমোতেই বলেছেন, তাতে ওরই উপকার হবে। তবে পরিকল্পনা মতো সেদিনের রাতের ঘুমের ওষুধটা অদিতি ওকে দেয়নি। আর পাশের বিছানায় যেখানে মঞ্জু শোয় সেখানে শুয়ে পড়ে অদিতি, সম্পূর্ণ সজাগ হয়ে। ওর চিন্তা পায়েলকে নিয়ে নয়, ওর মতো একটা রোগা পাতলা মেয়েকে নিয়ে ভাবে না অদিতি। সঞ্জয়ের মতো পেটানো চেহারার অধিকারী 6 ফুট লম্বা একটা মানুষকে অদিতি ওর ক্যারাটের জ্যাবে কাবু করে ফেলেছিল নিমেষে। কিন্তু সঞ্জয় আর মঞ্জু দুজনেরই বলা একটা কথা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না অদিতি। রাত ঠিক 12টা বাজলেই পায়েলের মধ্যে যেন কিছু একটা ভর করে। সে যেন তখন কোনো মানুষ নয়, সাক্ষাৎ একটা ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়। আজকের যুগে কালা জাদু বা তন্ত্রমন্ত্রের কথা এদিক ওদিক শুনতে পেলেও এগুলো মন থেকে মানতে পারে না অদিতি। আর পারে না বলেই ও নিজে পায়েলের সাথে রাতে থাকতে রাজি হয়েছে। সেটা ওকে যতটা না প্রোটেকশন দেওয়ার জন্য, তার থেকে অনেক বেশি পুরো ব্যাপারটা জানার জন্য। রাতের বেলা কি সত্যি পায়েল কোনো অন্য সত্তাতে পরিণত হয়? যে সাধারণ প্রাণোচ্ছল পায়েলকেও চেনে, সে কি সত্যিই তখন বদলে যায়? 2 চোখের পাতা বন্ধ করে এই সবই ভাবছিল অদিতি। ভাবছিল পায়েলের কথা শুনতেই ভয়ে কিভাবে মুখের অভিব্যক্তি বদলে গিয়েছিল মঞ্জুর। ওর বলা প্রতিটি কথা কানে বাজতে থাকে অদিতির। মঞ্জু বলেছিল, জানেন ম্যাডাম, রাতে পায়েল আর মানুষ থাকে না, ওর চোখ মুখ সব বদলে যায়। ওর যেন কারোর উপর ভীষণ রাগ, সেই রাগেও গর্জন করতে থাকে। আগে আমি ওকে রাতে বিছানায় উঠে বসে থাকতে দেখেছি, নিজের মনে কি সব বকবক করতো। আমি কিছু জিজ্ঞেস করলে আমার গলা পেয়ে চমকে উঠত। জিজ্ঞেস করলে কোনোদিন কিচ্ছু বলতো না, এড়িয়ে যেত। কিন্তু দিনের আর কোনো সময় ওকে এরকম অস্বাভাবিক আচরণ করতে আমি দেখিনি। একদম হাসি খুশি সহজ সাধারণ একটা মেয়ে, অথচ রাত বাড়লেই ওর মধ্যে এইরকম অস্বাভাবিকতা আমি দেখতে পেতাম। প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চললেও শেষ কয়েকদিন যেন ও সব কিছু ছাড়িয়ে গিয়েছিল।
এই তো দোল পূর্ণিমার আগের দিন রাতে দেখি ও বিছানায় বসে পাগলের মতো মাথা ঝাঁকাচ্ছে। ওর মাথার চুলগুলো ভয়ঙ্করভাবে হাওয়ায় উঠছে, আর পায়েল বিড়বিড় করে কিছু একটা বলছে। কি বলছিল পায়েল? তুমি কিছু শুনেছিলে? মানে না, ঠিক শুনতে পাইনি, তবে সঞ্জয় নামে কারোর উপর যে ওর ভীষণ রাগ সে কথাও বারবার বলছিল। ও রাগে গজরাতে গজরাতে বলছিল এই সঞ্জয়কে ও কিছুতেই ছাড়বে না, ওকে ও কুপিয়ে খুন করবে। পায়েল বলছিল যতক্ষণ ও সঞ্জয়ের উপর থেকে ওর প্রতিশোধ নিতে পারছে ততক্ষণ ওর শান্তি নেই। জানেন ম্যাডাম, আমার তখন ভীষণ ভয় করছিল। আমি কিছুতেই এই পায়েলকে চিনতে পারছিলাম না। আমি তখনই ঠিক করেছিলাম, পরদিন মানে দোলের দিন ভোর হলেই আমি সেই যে বাড়ি আসব, আর আমি কিছুতেই ফিরে যাব না। আচ্ছা, সঞ্জয়কে তুমি সঞ্জয় বলে কাউকে চেনো? সঞ্জয় তো আমাদের সাথে পড়ে, তবে ওর জিওগ্রাফি অনার্স আর আমাদের থেকে 1 বছরের সিনিয়র। আচ্ছা, এই সঞ্জয়ের সাথে কি পায়েলের কোনো সম্পর্ক ছিল? না না ম্যাডাম, সেরকম কিছু নয়। আসলে সঞ্জয় খুব হাসি খুশি একটা ছেলে, সবার সাথে হাসি ঠাট্টা করে, খুব মিশুকে। সেই সূত্রেই আমাদের সাথেও মাঝে মাঝে ইয়ার্কি ঠাট্টা করত, তার বেশি কিছু নয়। আর পায়েল অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতেই পারে না। অদিতি মঞ্জুর কথা শুনেই বুঝেছিল ও যেহেতু পায়েলকে ভালোবাসে, তাই পায়েল অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে পারে সেটাও মন থেকে মেনে নিতে পারেনি। কিন্তু অদিতির তার থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জানার আছে মঞ্জুর থেকে, মূলত যে জন্য ওর এই চন্দননগরে আসা মঞ্জুর কাছে। আচ্ছা মঞ্জু, সঞ্জয়কে দেখতে কেমন? দেখতে খুব সাধারণ, রোগা পাতলা চেহারা, বেশ ফর্সা, চোখে চশমা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল। হাইট খুব বেশি নয়। খুব বেশি নয় মানে? খুব বেশি নয় মানে ওর উচ্চতা বড় জোর 5 ফুট 3-4 ইঞ্চি। আর হ্যাঁ, ওর ডান হাতে একটা জরুল আছে। ওর গায়ের রং খুব ফর্সা বলে জরুলটা খুব ভালোভাবে বোঝা যায়। অদিতি বুঝে নেয় পায়েলদের ঘর থেকে যে সঞ্জয়কে ও অ্যারেস্ট করেছে সে পায়েলের কলেজের সঞ্জয় নয়, অন্য কেউ, অন্য কোনো সঞ্জয়। এই সমস্ত ভাবনার মধ্যেই হঠাৎ করে একটা শব্দে তন্দ্রা ভাবটা কেটে যায় অদিতির। তাও তখনই না উঠে চোখ বুজে শুয়ে থেকেই শব্দটা কিসের সেটা বোঝার চেষ্টা করতে থাকে ও। তুই আমার ওপর গোয়েন্দাগিরি করতে এসেছিস? পারবি তুই আমার শক্তির সাথে? কথাটা শুনেই অদিতি বিদ্যুতের বেগে চোখ মেলে তাকায় আর দেখে পায়েল ওর বিছানায় উঠে বসেছে। মাথার চুলগুলো এলোমেলো, চোখের মণিটা কেমন যেন বদলে গেছে। ও তাকিয়ে আছে অদিতির দিকে ঠিকই, কিন্তু কেমন যেন শূন্যতায় ভরা সেই দৃষ্টি। চকিতে অদিতি সরে যায় ওর চোখের সামনে থেকে, কিন্তু খেয়াল করে দেখে তাতে পায়েলের দৃষ্টির কোনো পরিবর্তন হয় না। ও একইভাবে ওই বিছানার দিকে তাকিয়ে বলে যায় ওর মনে জমে থাকা ক্ষোভের কথা। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। আজ তোর জন্য আমি আমার বাবার চোখে মৃত। আমাকে বিয়ে করে এনে থেকে তুই শুধু আমাকে ব্যবহার করেছিস, তোর ব্যবসার কাজে লাগিয়েছিস। টেন্ডার পাওয়ার জন্য রাতের অন্ধকারে আমাকে ঢুকিয়ে দিয়েছিস তোর কোম্পানির বড় সাহেবের ঘরে। আর ওই কুকুরের দল আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এর শাস্তি তোকে পেতেই হবে। তুই তোর ভয়ঙ্করতম মৃত্যুর জন্য প্রস্তুত হ। এসব কি বলছে পায়েল? ও কার কথা বলছে? ও তো একজন স্টুডেন্ট, কিন্তু সত্যি কি তাই? সত্যি কি এখন পায়েল ওদের চেনা সেই মেয়ে নাকি অন্য কেউ? আমি আজ তোকে কুপিয়ে খুন করব। প্রতিদিন রাতে যে যন্ত্রণা তুই আমাকে দিয়েছিস তার প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গেছে। নিজের ভয়ঙ্কর মৃত্যুর জন্য প্রস্তুত হ। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই অদিতি দেখতে পায় পায়েল ওর হাতে তুলে নেয় টেবিলের উপর রাখা কাঁটা কম্পাস।
বাইরের রাস্তা থেকে এসে পড়া আলো সেই কাঁটাটায় পড়তেই সেটা চকচক করে ঝিলিক দিয়ে ওঠে। ক্ষণিকের মধ্যে অদিতি দেখে নেয় পায়েলের মুখটা। কি ভয়ঙ্কর দেখতে লাগছে ওকে। ওর মুখটা সাদা ফ্যাকাশে, আর কিছু একটা বলে অস্ফুটে গর্জন করছিল পায়েল। একটু ভালো করে খেয়াল করতেই অদিতি শুনতে পায় ও সঞ্জয় নামে কারোর একজনের উপর বিষোদ্গার করে চলেছে। আর কয়েক মুহূর্ত এইভাবে কাটার পরেই পায়েল ঝাঁপিয়ে পড়ে অদিতির ওপর। কি ভয়ঙ্কর ওর গায়ের জোর! অদিতি জানে এখন ওকে শুধুমাত্র পায়েলকে প্রতিহত করতে হবে, ওকে আঘাত করা যাবে না। কারণ পায়েলের এখন প্রত্যাঘাত প্রয়োজন নেই, প্রয়োজন চিকিৎসার। ঠিক যে ব্যাপারটা ইন্সপেক্টর রুদ্র প্রাথমিকভাবে বলেছিল, তখন অদিতি বিশ্বাস না করলেও এখন করছে। ওর এই সত্যটা বোঝার জন্যই ওর পায়েলের সাথে রাতে থাকতে আসা। কোনোভাবে পায়েলকে আঘাত না করে ওর হাত পা পিছমোড়া করে বেঁধে ফেলে অদিতি। কিন্তু ও জানে আজ রাতটুকু ওকে যে করে হোক কাটাতে হবে। অদিতির কাছে আটকা পড়ে যাবার পর পায়েলের চিৎকার যেন আরও বেড়ে যায় কয়েক গুণ। অদিতি বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক মানুষের চিৎকার নয়। ওর গলার স্বর এমনিতেই স্বাভাবিকের থেকে অনেকটা বিকৃত। আরও যখন চিৎকার করতে থাকে তখন তার তীব্রতায় অদিতির দু কানে পর্দা ফেটে যাওয়ার উপক্রম হয়। কিন্তু পায়েল এসব কেন করছে? আর এই মুহূর্তে রক্ত মাংসের শরীরে এই পায়েল আসলে কে? সঞ্জয়ের সাথে তার কিসের শত্রুতা? পিছ মনে করে বেঁধে ফেলার পর পায়েল উপুর হয়ে পড়ে থাকে ওর বিছানায় আর চিৎকার করে কাঁদতে থাকে। তবে ওর এই কান্না অনুশোচনার নয়, এই কান্না ব্যর্থতার। সেটা ওর কথার মধ্যেই ফুটে উঠছে। আর তার কারণ ও আজও সঞ্জয়কে ওর অপরাধের জন্য চরমতম শাস্তি দিতে পারেনি। চিৎকার করে কেঁদে ওঠে পায়েল। এর থেকে আরো অনেক কঠিন প্রতিপক্ষকে নিমেষে কাবু করতে পারে অদিতি। কিন্তু জীবনেই প্রথমবার পায়েলের আর্তনাদ শুনে বুকটা কেঁপে ওঠে অদিতির। সত্যি এটা কোনো পায়েল? এই পায়েলকে তো সত্যিও চেনে না। ডক্টর সেন পায়েলকে পরীক্ষা করার পর জানিয়েছেন ওর মধ্যে একটা মানসিক রোগ দানা বেঁধেছে, আর সেটার জন্যই মাঝে মাঝে ও নিজেকে হারিয়ে ফেলে। আর সেই সময় ওর ভিতরে এসে বাস করে না না, যেটা ভাবছেন সেটা নয়, কোনো ভূত বা অশরীরী কেউ নয়। ওর ভিতরে যে এসে প্রবেশ করে সে ওরই আরেকটা সত্তা। সেই সময় ওর হার্টবিট ভয়ঙ্করভাবে বেড়ে যায়, কারণ সেই সত্তা কোনো সাধারণ কেউ নয়। সে এমন একজন মহিলা যার মনের মধ্যে আছে ভয়ঙ্কর রাগ, আর সেটা সঞ্জয় নামে কারোর প্রতি। কিন্তু কি সেই সত্তা, আর কেই ভাই সঞ্জয়, সেটা আপাতত কেউ জানে না। তবে ডক্টর সেন পরিষ্কার বলে দিয়েছেন আগেরবার অদিতির কথায় বিশ্বাস করে পায়েলকে নার্সিংহোম থেকে ছুটি দিলেও আর উনি সেই ভুল করবেন না। এবার পায়েলকে সুস্থ না করে বাড়ি ছাড়বেন না, কারণ অদিতি ওনাকে পায়েলকে দেখভাল করার কথা দিলেও সেই কথা সে রাখেনি। তাই এবার আর ডক্টর সেন কোনো ঝুঁকি নিতে রাজি নন। আর ডক্টর সেনের কাছে প্রত্যাখ্যাত হয়ে নার্সিংহোমে পায়েলের কেবিন থেকে ওরা ফিরে আসে ডক্টর সেনের চেম্বারে। অরুণিমা আর অখিলবাবু বাড়ি ফিরে যেতে চাইলেও অদিতি ওনাদের অপেক্ষা করে যেতে বলে। তাই একরকম বাধ্য হয়েই ওনারা এসে বসেন। তবে সেখানে আগে থেকেই একজন লোক এসে বসে আছে একদম কোণের দিকে একটা চেয়ারে, খুব সম্ভবত ডাক্তারবাবুর সাথে কিছু পরামর্শ করার জন্য। লোকটার আপাদমস্তক চাদরে মোড়া। একদম কোণার দিকে একটা চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে লোকটা। ওরা সকলে চেম্বারে এসে পৌঁছতেই বুঝতে পারে যে অদিতি ওদেরকে কিছুটা বলবে বলে ডেকেছে। তাই সকলের কথা ভেবে অদিতি বলতে শুরু করে। দেখুন স্যার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পায়েলের এই অবস্থার জন্য। তবে বিশ্বাস করুন, আমার কারণে ওর কোনো মানসিক উত্তেজনা হয়নি। আমি সেই সময় ওর ঘরেই ছিলাম। কিন্তু বিশ্বাস করুন, রাতে পায়েল সম্পূর্ণ বদলে গিয়েছিল। ও যেন একটা অন্য মানুষ
মানুষ, আর এটা প্রথম দিন নয়। ঠিক এই রকমটাই মঞ্জু আমাকে বলেছিল। শেষ প্রায় 3-4 দিন ধরেই হচ্ছে এটা। অদিতি কথাটা বলার সাথে সাথেই ঝাঁঝিয়ে ওঠে অরুণিমা। মানে কি বলতে চাইছো তুমি? আমার বোনের ভিতরে কোনো এক অশরীরী কিছু প্রবেশ করে রাত্রিবেলা। আর ওই মঞ্জু বলে মেয়েটা, ওই তো যত নষ্টের গোড়া। ও আবার কি বিচার করবে আমার বোনের? আমার মনে হয় ডক্টর সেন, আপনি এবার আমাদের ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। আপনার চিকিৎসা শাস্ত্র কি বলে? তারপর না হয় আমি... দেখুন অরুণিমা দেবী, আপনি মিছিমিছি রাগ করছেন। পায়েলের যেটা হয়েছে সেটা কোনো রকম ভূত প্রেত বা কালা জাদুর ব্যাপার নয়। এটা সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত এবং একটা মানসিক রোগ। এই রোগটার নাম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। এই রোগে মানুষ তার নিজের ভেতরে আরও অন্য কারোর উপস্থিতি অনুভব করতে পারে। পায়েলের ক্ষেত্রে যেমন ব্যাপারটা খুব হিংস্রতায় ঘেরা, তেমনই বাস্তবে এর উল্টো উদাহরণও হতে পারে। ডক্টর সেন হঠাৎ করে পায়েলের কথা বলতেই অদিতি ওনার কথার মাঝখানে ওনাকে থামিয়ে দেয়। স্যার, পায়েলের কথা আমি পরে আসছি। আপনি দয়া করে আমাদেরকে এই রোগটা সম্পর্কে বলুন। ওই তো বললাম, কোনো মানুষের ভেতরে আর একটা কোনো পৃথক সত্তার প্রকাশকেই বলা হয় ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। যখন সেই রোগী এই সত্তার অধীনে থাকে, তখন সে তার নিজস্ব সত্তাকে সম্পূর্ণভাবে ভুলে যায় আর তার সেই নতুন পরিচিতি হিসাবে ব্যবহার করে। কিন্তু স্যার, একটা জিনিস আমাকে বলুন, এই যে আরেকটি পৃথক সত্তার কথা বললেন, তার সঙ্গে তার নিজস্ব সত্তার কোনো না কোনো একটা মেলবন্ধন তো থাকতে হবে, তাই না? না, মানুষের মস্তিষ্কের সমীকরণ এত সহজ সরল রৈখিক পথে চলে না। তার গতিপথ অত্যন্ত জটিল। তাই সেই দ্বিতীয় সত্তার বশবর্তী হয়ে সেই রোগী কি করবে তা আগে থাকতে কোনোভাবেই আন্দাজ করা সম্ভব নয়। তাই এক্ষেত্রে যেটা করা হয়, তার সেই দ্বিতীয় সত্তার বিভিন্ন কার্যকলাপ থেকে তার উৎস বোঝার চেষ্টা করা হয়। কিন্তু সেটা যে দুক্ষেত্রে একই রকম হবে এমন কোনো কথা নেই। একদম ঠিক বলেছেন স্যার। আচ্ছা, এটা কি হতে পারে? এই রোগে আক্রান্ত কোনো মানসিক রোগী তার প্রথম সত্তা এবং দ্বিতীয় সত্তার এই বৈচিত্র্যের একটা সুনির্দিষ্ট ব্যবহার করতে শুরু করলো? মানে আমি জানতে চাইছি, মেডিকেল সায়েন্সে এটা কি সম্ভব? না, আমি যতদূর জানি এটা সম্ভব নয়, এরকম হয় না। আচ্ছা স্যার, যদি তাই হয় তাহলে রাত্রিবেলা পায়েল যখন রাগে গর্জন করছে, তখন একজন সঞ্জয় নামে লোকের কথা সে বারবার বলছে, যার ওপরে তার ভীষণ রাগ। কিন্তু আমরা এখনো পর্যন্ত এই সঞ্জয় নামের কাউকে খুঁজে পাইনি। তাহলে এটা কি করে সম্ভব? এটাই তো স্বাভাবিক অদিতি। এটা হতেই পারে এই সঞ্জয় নামে কোনো মানুষের পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। এটা পাইলের সেই দ্বিতীয় সত্তার সম্পূর্ণ কল্পনা মাত্র। আবার এটাও হতে পারে, দেখো, যদিও আমি জন্মান্তরবাদ মানি না, তবু বলছি, মানে অনেক মানুষ তো এভাবেও ব্যাপারটা ব্যাখ্যা করতে পারেন যে এই সঞ্জয় নামে কোনো একজন মানুষের ওপরে হয়তো পূর্বজন্মে পায়েলের কোনো রাগ ছিল, যেটাই এ জন্মে ওর মধ্যে প্রকাশ হচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন পায়েল জাতিস্বর? পূর্বজন্মে কোনো সঞ্জয়ের উপর রাগ এ জন্মে ওর এই ডিসোসিয়েটিভ আইডেন্টিটির কারণ? না 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 না, আমি আর কিছু বলছি না। আমি শুধু সম্ভাবনার কথা বলছি। তবে হ্যাঁ, একথা অবশ্যই সঠিক যে পায়েল মানসিকভাবে অসুস্থ এবং ওর দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। আচ্ছা স্যার, এটা কি সম্ভব যে কোনো মানুষ কোনো বিশেষ কারণবশত, মানে ধরুন বিশেষ কোনো ঘটনা, বিশেষ কোনো ইঙ্গিত, বিশেষ কোনো সংকেতের দ্বারা এই জন্মেই পৌঁছে যাচ্ছে এমন একটা জগতে, যে জগৎটা তার সম্পূর্ণ অচেনা, আর সেখানে পৌঁছে যাওয়ার পর এই জগতের হিসাবে সে সম্পূর্ণ অভিনয় করছে, যাতে তাকে মনে হয় যে সে একজন মানসিক রোগী? এসব আবার কি বলছো তুমি? ডাক্তারবাবু তো সেটাই বলছেন যেটা চিকিৎসা বিজ্ঞান বলছে। একদম সঠিক অরুণিমা, উনি সেটাই বলছেন যেটা চিকিৎসা বিজ্ঞান বলছে, তাতে কোনো ভুল নেই। কিন্তু আমরা যেহেতু অপরাধীদের নিয়ে কাজ করি, তাই আমরা সামান্য হলেও অপরাধ বিজ্ঞান ব্যাপারটা বুঝি। আমি সেটার কথাই বলছি। তুমি কি বলতে চাইছো দিদি? কিছু না স্যার, একটা ছোট্ট ইঙ্গিত, যেমন ধরুন কোনো মেসেজ, কোনো ভিডিও, এগুলো কি কোনো সূত্র হতে পারে কারোর এই ডিসোসিয়েটিভ আইডেন্টিটির শিকার হওয়ার জন্য? হতে পারে। আসলে মানুষের মনের জটিলতা সম্পূর্ণ বোঝা বড়ই কঠিন। কিন্তু তুমি এরকম কেন বলছো? দুটো কারণে।
এক মঞ্জু বলছে, আর আমি নিজেও দেখেছি ঠিক রাত 12টা থেকে 12:15-র মধ্যে পায়েলের মোবাইলে একটা করে মেসেজ আসে, ভিডিও, খুব ভয়ঙ্কর কিছু, যেখানে দেখা যায় কোনো একজন পুরুষ মানুষ কোনো মহিলার ওপর অকথ্য অত্যাচার করছে, কোনো বলিউড বা হলিউডের সিনেমার ক্লিপিং, কিন্তু প্রতিদিনের বিষয়বস্তু একই। আর সেটা দেখার পরই পায়েলের মধ্যে একটা পরিবর্তন হতে শুরু করে। ওর মাথায় একটা ইনফরমেশন প্রথম থেকেই গেঁথে দেওয়া হয়েছে, সঞ্জয় নামে কেউ একজন আছে যে কোনো একজন বিশেষ মহিলাকে এইভাবে প্রতিদিন অত্যাচার করে, আর সেই ভদ্রমহিলা সেই অত্যাচারের ভিডিও করে পায়েলকে পাঠায় আর পায়েলের কাছে সাহায্য চায়। কি ঠিক বলছি তো অরুণিমা? আমি এসবের কিছু জানি না, আমি কি করে বলবো? হ্যাঁ, সে তো ঠিকই, তুমি কি করে জানবে? আচ্ছা, একটা কথা তো তুমি নিশ্চয়ই জানবে, পায়েলের জীবনে অতীতে কি কোনো এমন ঘটনা ঘটেছে যার জন্য ওর মনে কারোর প্রতি ভীষণ আক্রোশ থাকতে পারে? আমি এসব জানি না। আর আর একজন মানসিক রোগী যার চিকিৎসা প্রয়োজন, তাকে নিয়ে এসব আলোচনার কারণ কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রয়োজন আছে অরুণিমা, কারণ সেটা এই কেসের জন্য ভীষণ প্রয়োজন। তাই যদি তুমি আমার কথার উত্তর না দাও, তবে সঠিক কথা বের করার পদ্ধতি যে আমি জানি সেটা তো তুমি নিজেও জানো। তাই তোমার ভালোর জন্যই বলছি, তুমি আমার কথার সত্যি উত্তর দাও, তাতে তোমারই ভালো হবে। এবার অদিতির গলা আগের থেকে অনেক কঠিন, আর সেটা বুঝতে পেরেই অরুণিমা কিছু বলতে গিয়েও চুপ করে যায়। সঞ্জয় কে অরুণিমা? সঞ্জয় কে? এই নামের আমি তো কাউকে চিনি না। একদম ঠিক কথা, এই নামে তুমি কাউকে চেনো না। তাহলে তুমি প্রতিদিন রাতে পায়েলকে একটা করে মেসেজ কেন করতে, যাতে এটা বলা থাকতো যে সঞ্জয় নামের কোনো একজন ছেলে, খুব সম্ভবত এই নামটাই তুমি পায়েলকে বলেছিলে, তোমার স্বামী হিসেবে, আর যে নাকি তোমাকে অকথ্য অত্যাচার করে, আর যার হাত থেকে বাঁচার জন্য তুমি পায়েলের সাহায্য চাইতে? কি আমি ঠিক কথা বলছি তো অখিল কাকু? না না, এসব মিথ্যে। আমি কোনোদিন এরকম কিছু করিনি। আর আমার হাজবেন্ডের নাম তো প্রতুল, সঞ্জয় নয়। আর আমরা যথেষ্ট সুখী আমাদের ব্যক্তিগত জীবনে। আমি কেন এরকম অভিযোগ করব? আর আর সেটা আবার পায়েলের কাছে? দেখুন অখিলবাবু, অরুণিমা কি বলছেন, উনি তো বলছেন উনি এরকম মেসেজ করেনই, অথচ প্রতিদিন পায়েলের মোবাইল ফোনে রাত ঠিক 12টার পরেই একটা করে মেসেজ আসে অরুণিমার মোবাইল থেকে। তাহলে এটা কি করে সম্ভব? মানে এসব মিথ্যে। আমি কোনো মেসেজ পায়েলকে করিনি। আমি শেষ এক সপ্তাহের পায়েলের ফোনে আসা মেসেজ লিস্ট চেক করেছি অরুণিমা, আর নিশ্চিত হয়েই কথাটা বলেছি। তাই তোমাকে আবারও সতর্ক করছি, নিজের অপরাধ স্বীকার করে নাও। আর অখিলবাবু, আপনি চুপ করে আছেন কেন? আপনার কি মনে হয়? না মানে, আমি তো এসব ব্যাপার কিছুই জানি না, আমি কি করে এর উত্তর দিতে পারি বলুন? এইটা এতক্ষণে একদম সঠিক কথা বলেছেন অখিলবাবু। আপনি কি করে জানবেন? সত্যিই তো, আপনার তো কোনো কিছুই জানার কথা নয়, আপনি তো এসবের কিছুই জানেন না। হ্যাঁ মানে, কি বিষয়ে আপনারা কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় পায়েলের শরীরটা খারাপ, আমাদের এখন ডক্টর সেনের পরামর্শ মেনে ও ট্রিটমেন্টের ব্যবস্থা করাটাই বোধহয় ভালো। এর মধ্যে আর পুলিশের বিশেষ কিছু করার আছে বলে আমার মনে হয় না। তাই আমি আপনাদের অনুরোধ করব, এই নিয়ে আর আপনাদের তদন্ত করতে হবে না। আপনারা বরং আমার পায়েলকে একটু একা ছেড়ে দিন। এই শহরে থেকে পড়াশোনা করার শখ অনেক হয়েছে, এবার আমি ওকে আমার সাথে বাড়ি নিয়ে যাব, ও আমার কাছেই থাকবে এখন থেকে। আমার আর এই শহুরে কাটা ছেঁড়া ভালো লাগছে না। অদিতি দেখে অখিল বাবুর দু চোখে জল। সত্যি, পায়েলের এই পরিস্থিতির জন্য ওনার মানসিক পরিস্থিতি যে একেবারেই ভালো নেই, সেটারই প্রতিফলন পড়েছে ওনার চোখে মুখে। আমি ওকে বারবার করে নিষেধ করেছিলাম কলকাতায় পড়াশোনা করতে আসার জন্য, আমার কথা একবারের জন্য ও শোনেনি। এখন দেখলি তো মা, এই শহর ভালো না রে, একদম ভালো না। যে প্রাণের ছোঁয়া তুই আমাদের গ্রামের মাঠে ঘাটে পাবি, তার বিন্দু মাত্র এখানে পাবি না রে মা। শহরে শুধু শয়তানরা থাকে, যারা ঘাপটি মেরে বসে থাকে সুযোগের অপেক্ষায়। অসহায় কাউকে দেখলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে শিকারের উদ্দেশ্যে,
আর সে যখন নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে তখন এই শহর প্রকৃত অপরাধীকে শাস্তি না দিয়ে তাকেই মানসিক রোগী প্রমাণ করে। বাহ বাহ, কি সুন্দর শহুরে আদব কায়দা। কথাটা বলেই হো হো করে হেসে ওঠেন অখিল বাবু। অদিতিরা কেউ ওনাকে কিছু বলে না। কি সুন্দর! আরে ধন্য আমার শহুরে কেতা, ধন্য। এখানে পশুরা খোলা ঘুরে বেড়াবে, তাকে কেউ ধরবে না, আর একজন নিরপরাধ ছোট মেয়েকে প্রমাণ করা হবে মানসিক রোগী হিসেবে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এই অবধি বলেই হঠাৎ চুপ করে যান অখিলবাবু। ঘরে উপস্থিত সকলে চমকে ওঠে ঘটনার আকস্মিকতায়। সকলে দেখে পায়েল একটা বড় ছোরা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অখিলবাবুর ওপরে। সকলে অখিলবাবুর কথা শোনার জন্য কেউ ওর দিকে খেয়াল করেনি, আর সেই সুযোগেই ও আক্রমণ করেছে। আর কোনো সময় না দিয়ে ও আমূল ছোড়াটা বিধিয়ে দেয় অখিলবাবুর বুকে। ওদের সকলের চোখের সামনে চিৎকার করে ওঠেন অখিলবাবু। আহ 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 এ কি করলি তুই মুয়া? কয়েকবার কেঁপে উঠেই স্তব্ধ হয়ে যান মানুষটা। সকলে তখন পায়েলের মুখের দিকে অবাক বিস্ময় তাকিয়ে, এটা কি করলো পায়েল, আর কেনই বা করলো? বলুন, কি মনে হচ্ছে অন্তিম পরিণতি কি হতে পারে? যাকে পরের পর্ব আসছে খুব শীঘ্রই। শুনতে থাকুন ফিকশন দুনিয়া। শুনবেন তো রাতের রজনীগন্ধা গল্পের দ্বিতীয় পর্ব? জানান কমেন্ট বক্সে।